আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হিসাব বিষয়ের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ এবং এই ডেবিট ক্রেডিটের যে কয়টা উপাদান আছে, অর্থাৎ হিসাবের যে কয়টা উপাদান, এখানে দেখো 5টা উপাদান নিয়ে আসলে, কিন্তু 5টা উপাদানকে আমি ভেঙে 10টা উপাদানে করছি এবং কেন করছি পরে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। এবং এই উপাদানের উপর ভিত্তি করে আমরা আজকে শিখবো হিসাবের উপর লেনদেনের প্রভাব। এটা আমরা মূলত আমাদের আজকে ক্লাসে আমরা শিখবো। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই, আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমত আমি দেখো লিখছি এখানে যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ, অর্থাৎ আমরা জানি যে হিসাবের সমীকরণ পদ্ধতিতে হিসাব 5 প্রকার। কি কি আমরা জানি, আমরা লেনদেন ক্লাসে পড়িয়েছিলাম এবং দ্রুতপদ দাখিলা পদ্ধতিতেও আমরা তৃতীয় অধ্যায় পড়েছিলাম। তো তারপর আরেকটু রিপিট করি যে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। এখানে একটা কথা যে সম্পদ কখনো বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায়, দায় কখনো হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কখনো হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায়, আয় কখনো হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায়, ব্যয় কখনো বৃদ্ধি পায়, আবার কখনো হ্রাস পায়। তো সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে, আর সম্পদ যখন হ্রাস পাবে তখন ক্রেডিট হবে। সে সকল লেনদেন নিয়মিত সংগঠিত হয়। আমি ওই সম্পদ মানে আজকে হয়তো 10টা লেনদেন সংগঠিত হলো, 10টা লেনদেনের মধ্যে সম্পদ যদি থাকে তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে ডেবিট করতে হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। দায় যদি হ্রাস পায় তাহলে তখন ডেবিট হবে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট করতে হবে। মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে তাকে ডেবিট করতে হবে, মালিকানা সত্ত্ব হিসাব যদি কখনো বৃদ্ধি পায় তখন তাকে ক্রেডিট করতে হবে। আয় হিসাব যখন হ্রাস পাবে তখন তাকে ডেবিট করতে হবে, আয় হিসাব যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট করতে হবে। সর্বশেষ ব্যয় হিসাব যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট করতে হবে, আর ব্যয় হিসাব যখন হ্রাস পাবে তখন ক্রেডিট করতে হবে। তাহলে এই 5টা হিসাবের আমরা 10টা উপাদান পেয়ে গেলাম। এবার আমরা এই 10টা উপাদান দিয়ে আমরা আজকে শিখবো যে হিসাবের উপর লেনদেনের প্রভাব কেন ডেবিট হবে এবং কেন ক্রেডিট হবে। তা আমি দেখো এখানে 6টা লেনদেন দিয়েছি। এই 6টা লেনদেনের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এই 10টা উপাদানের হ্রাস বৃদ্ধি দেখাবো এবং আমরা এখান থেকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নীতিমালা শিখব বা নিয়ম শিখব। তো আমি প্রথম লেনদেনটা দেখো কি লিখছি যে ব্যবসায়ে মূলধন আনায়, অর্থাৎ ব্যবসায়ের মূলধন কে দেয়? মালিক দেয়। তো মালিক ব্যবসায়ে মূলধন দিলে এই লেনদেনটার মধ্যে কি কি হিসাব আছে? আমরা জানি যে মূলধন দিচ্ছে কি দিয়ে? নগদ টাকা দিয়ে। অর্থাৎ এখানে একটা আছে নগদান হিসাব, দ্বিতীয়টা আছে মূলধন হিসাব। মূলধন হিসাব। এখন দেখো আমার এই চার্টের সাথে কোনটা মিলবে। নগদান হিসাব, এখানে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক মূলধন দিচ্ছে, নগদ টাকা দিচ্ছে, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে সম্পদ বৃদ্ধি হলে কি? তাহলে ডেবিট, এটাকে আমরা ডেবিট লিখব। আমি ডেবিট সংক্ষেপে লিখলাম। মূলধন হিসাব, তাহলে মূলধন হিসাবকে আমরা কি হিসাব করব? মালিকানা সত্ত্ব হিসাব করব। মালিকানা সত্ত্ব হিসাব কি? বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এখানে মালিকানা সত্ত্ব হিসাব কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা ক্রেডিট করব। তাহলে আমার প্রথম লেনদেন চলে গেল। আসো এবার 2 নম্বর লেনদেন দেখি। 2 নম্বর লেনদেন কি বলে? ব্যবসায়ীতে মালিক কর্তৃক নগদ উত্তোলন, তার মানে মালিক নগদ টাকা উত্তোলন করে নিয়ে গেছে। তাহলে এখানে কি আছে? কি কি হিসাব আছে? প্রথমটা আছে উত্তোলন হিসাব, দ্বিতীয়টা নগদান হিসাব, অর্থাৎ নগদ টাকা উত্তোলন করে নিছে। এখানে পণ্য উত্তোলন করতে পারে, তাহলে নগদান হিসাব। আসো কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট হবে? উত্তোলন হিসাবকে আমরা সাধারণত মালিকানা সত্ত্ব হিসাব ধরি। কেন ধরি? মালিকানা সত্ত্বে আমরা
শিখছিলাম যে আমাদের সেই সমীকরণে a সমান l প্লাস e, এই সমীকরণে e কে যদি আমি ভেঙে ভেঙে দেখাই তখন c প্লাস r মাইনাস e মাইনাস b, তার মানে এটাই মালিকানা সত্য অর্থাৎ উত্তরণ। এখানে আমরা মাইনাস b অর্থাৎ উত্তরণ, কিন্তু যেহেতু এটা কিন্তু ক্রেডিট সাইড, কিন্তু এখানে যেহেতু মাইনাস, আমরা দুটো মাইনাসকে মাইনাসে মাইনাসে আমরা প্লাস, বীজগণিতের সেই সূত্র, তাহলে এই কারণে আমরা কি দুটো মাইনাসে তার মানে একটা প্লাস, অর্থাৎ এটা ক্রেডিটটা ডেবিট হয়ে গেল। এখানে কি মালিকানা সত্য কি হচ্ছে? মালিকানা সত্য কিন্তু হ্রাস পাচ্ছে। মালিকানা সত্য হ্রাস হচ্ছে, তাহলে এটা কি ডেবিট। আর নগদান হিসাব, নগদান হিসাব দেখো, নগদ টাকাকে আমি উপরে নিয়েছিলাম তখন ডেবিট, এবার নগদ টাকা কিন্তু নিচে নিয়েছি, তার মানে নগদ টাকা চলে যাচ্ছে, ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে। এটা কি সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস, অর্থাৎ এটা ক্রেডিট। সম্পদ হিসাব সম্পদ হ্রাস অর্থাৎ নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমার দেখো চলে গেল উত্তোলন হিসাব যখন ডেবিট করছি তখন মালিকানা সত্ত্ব আমরা আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, আর নগদান হিসাবকে আমি যখন ক্রেডিট করছি তখন সম্পদ হ্রাস পাচ্ছে, অর্থাৎ আমার সম্পদ বৃদ্ধি প্রথম লেনদেনে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি দ্বিতীয় লেনদেন দ্বারা আমরা শিখলাম মালিকানা সত্ত্ব হ্রাস এবং সম্পদ হ্রাস। চারটা। 3 নম্বরটা দেখি। 3 নম্বর বলতেছে বাকিতে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে কি ব্যয় হয়, অর্থাৎ ক্রয় একটা হিসাব। তাহলে আমরা ক্রয়ের একটা হিসাব ধরি, ক্রয় হিসাব। ক্রয় হিসাব করলে কি হয়? ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যয় বৃদ্ধি, কি ব্যয় বৃদ্ধি বলতে কি ডেবিট, যা উপরে আছে ডেবিট। আর এর সাথে কি থাকবে? বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় অর্থাৎ কি আমরা টাকা দেইনি, তার মানে আমরা আমাদের কাছে পাওনাদার টাকা পাবে, তার মানে প্রদত্ত হিসাবও লিখতে পারো, পাওনাদার হিসাবও লিখতে পারো। আমরা প্রদত্ত হিসাব লিখতে পারি অথবা পাওনাদার হিসাব লিখতে পারি। পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব এখানে কি হচ্ছে? তার মানে দায় বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে, এটাকে। তাহলে আমাদের কি করতে হবে? ক্রয়কে ব্যয় বৃদ্ধি করব, আমরা এটা শিখলাম। আর প্রদত্ত হিসাব অর্থাৎ পাওনাদার হিসাব, এটা দ্বারা আমরা কি শিখলাম? দায় বৃদ্ধি পাচ্ছে, এটা শিখলাম। আমরা আরো দুটো শেষ করলাম। চতুর্থ 4 নম্বর লেনদেন দ্বারা দেখো আমরা কি শিখতে পারি। 4 নম্বর লেনদেন দ্বারা বলতেছে যে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কি হবে? ক্রয়কৃত যে পণ্য ক্রয় করছিলে এটাই ধরে নাও যে পণ্য তুমি আবার ফেরত দিবে না, তাহলে পণ্য ফেরত দিলে কি হবে? পণ্য ফেরত দিলে একটা কথা মনে রাখবা যে ক্রয় যদি ডেবিট হয় তাহলে পণ্য ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত অবশ্যই ক্রেডিট হবে। এখন তুমি কাকে পণ্য ফেরত দিবা? ওই পাওনাদারকে ফেরত দিবা, যার কাছ থেকে তুমি পণ্য নিছো তার কাছে ফেরত দিতে দিবা। তাহলে আমরা প্রদত্ত হিসাব অথবা পাওনাদার হিসাব দিতে পারি। পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব যদি আমি ক্রেডিট করি তাহলে দেখো দায় বৃদ্ধি পেয়েছিল, এবার কিন্তু দায় হ্রাস পাবে, দায় হ্রাস অর্থাৎ ডেবিট। তাহলে পাওনাদারের সাথে আমি কি চলে যাবে যে পাওনাদারকে আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিলাম, আর এখানে হবে ক্রয় ফেরত, ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত অর্থাৎ ক্রয় করলে যদি ব্যয় হয় তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পায়, তাহলে এখানে ব্যয় হ্রাস পাবে। ক্রয়কৃত পণ্য ফেরত দিব, অর্থাৎ আমি যখন ক্রয় করছি তখন আমার ব্যয় বৃদ্ধি পাইছে, এখন আমি ওই পণ্য কিছু পণ্য ফেরত দিব যার জন্য আমার ব্যয় হ্রাস পাবে। এই কারণে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে, আর এখানে ব্যয় হ্রাস পাবে। অর্থাৎ আমি কি শিখলাম? দায় হ্রাস শিখলাম আর হচ্ছে ব্যয় হ্রাস শিখলাম। 5 নম্বর লেনদেন দেখো, 5 কি বলতেছে? 5 বলছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়, তাহলে বিক্রয় একটা হিসাব আর নগদ একটা হিসাব। তাহলে নগদান হিসাব আর বিক্রয় হিসাব।
বিক্রয় হিসাব। আচ্ছা, নগদ টাকা আসতেছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আমরা সম্পদ বৃদ্ধি কিন্তু শিখছি এর আগে লেনদেন, আবারও আসছে সম্পদ বৃদ্ধি, ডেবিট। আর বিক্রয় এটা আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি এটা ক্রেডিট। দেখো আমাদের আয় বৃদ্ধি পাইল, এবং সম্পদ বৃদ্ধি পাইল। সম্পদ বৃদ্ধি এটা দুইবার শিখলাম আমরা। আচ্ছা, এটা চলে গেল আমাদের শেষ লেনদেন। আমাদের দেখো একদম সর্বশেষ লেনদেন 6 নম্বর লেনদেন, বিক্রিত পণ্য ফেরত আসছে, অর্থাৎ পাওয়া গেল। তার মানে আমি যে পণ্য বিক্রি করছিলাম সেই পণ্য আমার ফেরত আসছে, সেই পণ্যটা ফেরত আসছে। বিক্রিত পণ্য যদি ফেরত আসে তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের কোন উপাদানের উপর প্রভাব পড়ে লেনদেনে। আসলে দেখি আমরা বা হিসাবে কোন লেনদেনের উপর আমাদের প্রভাব পড়ে। এবং বিক্রিত পণ্য ফেরত আসছে তার মানে কি, কার কাছ থেকে ফেরত আসছে? অবশ্যই আমি বাকিতে যে পণ্য বিক্রয় করছিলাম সেই পণ্য ফেরত আসছে। নগদে পণ্য ক্রয় করলে ফেরত নেওয়ার কিন্তু কোনো অপশন নেই, কিন্তু বাকিতে পণ্য বিক্রয় করলে এবং বাকিতে পণ্য ক্রয় করলে ফেরতও দেওয়া যায়, আবার ফেরতও পাওয়া যায়। কেমন? তাহলে আমার পণ্য ফেরত আসছে কার কাছ থেকে? আমরা যেমন পণ্য ক্রয় করে ফেরত দেই তখন পাওনাদারকে ফেরত দেই, আর পণ্য ফেরত আসে দেনাদারের কাছ থেকে। আমরা বাকিতে পণ্য বিক্রয় করি তাদেরকে বলা হয় দেনাদার, বাকিতে পণ্য ক্রয় করি তাদেরকে বলা হয় পাওনাদার। তাহলে আমরা দেনাদারকে ফেরত দিব, তাহলে আমরা লিখতে পারি দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তাহলে এখানে কি সম্পদ, মানে যেহেতু দেনাদার বাকিতে পণ্য ফেরত আসতেছে, এখানে বিক্রিত পণ্য যেহেতু ফেরত আসতেছে তাহলে বিক্রয় ফেরত প্রথমে লিখবে তুমি বিক্রয় ফেরত হিসাব। এখানে বিক্রয় ফেরত হিসাব আসলে দেখো তোমার আয় হ্রাস পাবে, আয় তোমার হ্রাস হয়ে যাবে, অর্থাৎ এটা ক্রেডিট। আর বিক্রয় যেহেতু আমরা ক্রেডিট করছি না তাহলে বিক্রয় ফেরত অবশ্যই ডেবিট হবে। আর এর সাথে কে জড়িত? এই বিক্রয় ফেরতের সাথে দেনাদার জড়িত, দেনাদার হিসাব। এই দেনাদার হিসাব কি? দেনাদার কিন্তু দেখো সাধারণত আমাদের দেনাদার হিসাব সম্পদ হ্রাস করে, আর একটা সম্পদ হ্রাস করে। কেমন? এখানে আয় হ্রাস হচ্ছে আর হচ্ছে সম্পদ হ্রাস হচ্ছে। তো সম্পদ হ্রাস, এটা কি ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো প্রত্যেকটা হিসাব অর্থাৎ 5 প্রকার হিসাব, এই হিসাবের 10টা উপাদান, এই 10টা উপাদান দিয়ে আমরা 6টা লেনদেনের মধ্যে 6টা লেনদেন দিয়ে শিখাইলাম যে হিসাবের উপর লেনদেনের প্রভাব কিভাবে হয়, অর্থাৎ কিভাবে একটা লেনদেনের মধ্যে কয়টা হিসাব আছে, কমপক্ষে 2টো, এবং সেই হিসাবগুলো কোন কোন হিসাবের উপরে প্রভাবিত হচ্ছে, এটা আজকে আমরা শিখলাম। আর আশা করি এই আজকের ক্লাস দ্বারা তোমরা এই চ্যাপ্টার থেকে অথবা লেনদেন চ্যাপ্টার থেকে অথবা দুতরফা দাখিলা চ্যাপ্টার থেকে যেখান থেকে যেভাবে অঙ্ক আসুক না কেন, এখানে আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা যে কোনোভাবে প্রশ্ন উত্তর করতে পারবে আমার ধারণা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকে এখানে আমরা শেষ করতে চাচ্ছি, এবং এই ক্লাসটা তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে আর ভিডিওটা দেখবে, এবং কোথাও বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে, এবং আমাদের বাড়ির কাজ করে, এটাই বাড়ির কাজ থাকলে বাড়ির কাজ হিসাবে আমার ফেসবুকে, আমাদের বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজে আপলোড করবে। এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আবার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।